মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সৌর্য কাজের ফাঁকেই পাশের ঘর থেকে অপরাজিতার গান শুনতে পেল। কাজ শেষ হতেই ও উঠে এলো। অপরাজিতার ঘরে ঢুকে বলল, আমি বোধহয় অনেক কিছু মিস করে গেলাম, তাই না? অপরাজিতা বলল, একদম না, তুমি এসো, ভালো করে একটু গল্প করি তোমার সঙ্গে। তোমার তো যত কথা সব রাইমার সঙ্গে, তাও আবার হোয়াটসঅ্যাপে। আমি তো প্রায় কিছুই জানতে পারি না। ওই দেবীর দয়া হলে যেটুকু যা বলেন। রাইমা চেঁচিয়ে উঠল, একদম বাজে কথা বলবি না অপরাজিতা। সৌর্য বলল, আহা, আবার ঝগড়া কেন? আচ্ছা বল অপরাজিতা, তুই বল, আমার ব্যাপারে তুই কি জানতে চাস? অপরাজিতা মুচকি হেসে রাইমার দিকে তাকালো, বলল, বেশি কিছু না, এই আমার বন্ধুটির দিকে তোমার ঠিক কবে থেকে নজর পড়ল সেটুকু বললেই হবে। রাইমা বলল, হ্যাঁ, এটা তো মানে আমারও প্রশ্ন। অপরাজিতা এবার বিরক্ত হয়ে বলল, তুই থামবি? সৌর্যদা বলুক না। সৌর্য বলল, যেদিন তোরা প্রথম এসেছিলিস সেদিন তো আমার সুপারভাইজিংয়ের দায়িত্ব ছিল। ডিজাইনিং টিমের সবাইকে আলাদা আলাদা বিষয় দিয়ে তৎক্ষণাৎ একটা কিছু ভাবতে বলা হচ্ছিল। রাইমা সেখানে দারুণ একটা আইডিয়া দেয়। প্রথম দিনেই আমি বুঝতে পেরেছিলাম ও খুব ব্রাইট আর আমার ভবিষ্যতের কম্পিটিটর। তা কম্পিটিটরের সঙ্গে কম্পিটিশনে না গিয়ে অন্য ইকুয়েশনে খেললেই তো ভালো, নাকি? অপরাজিতা হেসে উঠল। রাইমা বলল, ছি সৌর্যদা, তোমার মনে এই ছিল? সৌর্য রাইমার দিকে তাকিয়ে হেসে বলল, ছিল আবার কি কথা, এখনো বহাল তবিয়তে আছে। রাইমা তীক্ষ্ণ চোখে তাকালো সৌর্যর দিকে। অপরাজিতা এবার বলল, যুক্তি তুমি ভালোই ফেঁদেছ, তবে কি জানো তো, ধোপে টিকবে না। রাইমা হাসলে তোমার চোখে আমি যা দেখতে পাই সেটা কিন্তু ঠিক কম্পিটিটরের প্রতি উন্মাদনা নয়। সৌর্য এবার হেসে ফেলল। রাইমা বলল, তোর চাই, তোদের এই কাব্যিক কথাবার্তা বন্ধ করবি? আমাকে একটু গুছিয়ে বলতো কেসটা কি? অপরাজিতা বলল, কি কেস? রাইমা বলল, সকালবেলা আমাকে কাকিমা নেমন্তন্ন করলো, তুই আবার সৌর্যদাকেও নিয়ে এলি, এখন এসে দেখছি তোর বাড়ি ভর্তি লোক। কাকু কাকিমার অ্যানিভার্সারি নাকি রে? সত্যিই যে কি হচ্ছে ওদের বাড়িতে কে জানে। আর এত কিছুর মধ্যে সৌমিকই বা নেই কেন? ও কি এখনো ফেরেনি ক্লিনিক থেকে? অপরাজিতা ভাবল একবার ফোন করে দেখবে। রাইমা এবার জিজ্ঞেস করল, কি রে, বল না, কি আছে? কোনো গিফট দেব না? অপরাজিতা বলল, আমিও তো কিছুই বুঝতে পারছি না, এদিকে সৌমিকটাও নেই। সৌর্যদাকে ডাকলাম কারণ খাওয়া দাওয়া যে হবে সেটা তো মায়ের তোকে নেমন্তন্ন করা দেখেই টের পেয়েছি। দাঁড়া তো, একবার জিজ্ঞেস করি মাকে। দিদুন যে কি বলল কে জানে। সৌর্য বলল, আজ সৌমিক বাবুরও আসার কথা নাকি? বাহ, তাহলে তো দারুণ ব্যাপার, আলাপটা সেরেই ফেলবো না হয়। অপরাজিতা বলল, কিন্তু তার যে কোনো পাত্তাই নেই। ওদের দুজনের কথার ফাঁকেই অপরাজিতা খেয়াল করল রাইমাকে। খুব মন দিয়ে ফোনে কি যেন দেখছে আর ফ্যাক ফ্যাক করে হাসছে। অপরাজিতা যে ওর দিকে তাকিয়ে আছে রাইমা একদম টের পায়নি। এখন অপরাজিতা ওকে জিজ্ঞেস করল, আই, তুই কি দেখে হাসছিস রে? রাইমা বলল, তোকে সব কথার কৈফিয়ত দিতে হবে নাকি? অপরাজিতা বলল, অবশ্যই, আমারই বাড়িতে আমার খাটে বসে তুই কৈফিয়ত দিবি না মানে? রাইমা নেমে পড়ল খাট থেকে। তারপর বলল, দেখ, আমার পেট থেকে তো কথা বেরোবে না, আর ফোনও তুই হাতে পাবি না। এবার ভাব কি করে কথা বের করবি। অপরাজিতা ফোনটা কেড়ে নিতে চাইল রাইমার থেকে। সৌর্য বলল, আহ, তোরা থামবি? আই রাইমা, কি হয়েছে বল দেখি। রাইমা বলল, এখন তো বলা যাবে না। সৌর্য উঠে রাইমার কাছে যাচ্ছিল, তখনই নিচ থেকে অপরাজিতার মায়ের ডাক শোনা গেল, আই অপু, নিচে আয়, সৌমিক এসেছে, চা খেয়ে যা তোরা। খুনসুটি থামিয়ে ওরা তিনজন নিচে নামল। চায়ের আড্ডায় ঘরটা বেশ জমজমাট লাগছে। সৌর্য লোকজন, আড্ডা এসব খুব পছন্দ করে। আজকে অপরাজিতার বাড়ি এসে ওর মন ভালো হয়ে গেছে। সবার মধ্যেই বসতে যাচ্ছিল সৌর্য, হঠাৎ দেখল রাইমা একটা টেক্সট পাঠিয়েছে।
একবার রান্নাঘরের দিকে যেতে বলছে, কিন্তু খুব সাবধানে, অপরাজিতা যেন টের না পায়। টেক্সটের কথা সৌর্য কিছুই বুঝল না, তবে হাত ধোয়ার বাহানা করে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের সামনেটা আপাতত ফাঁকা। দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল রাইমা, এক মনে ফোন দেখছিল। সৌর্য এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কিছু হয়েছে? রাইমা ফিসফিস করে বলল, দারুণ ব্যাপার, সৌমিকটা আজকে অপরাজিতাকে বিয়ের প্রপোজাল দেবে, আর ওদের বাড়ির লোকেরাও পাকা কথা বলবে, তাই এই আয়োজন। শুনে সৌর্য খুব খুশি হল, আর বুঝতে পারল এই গোটা প্ল্যানের কিছুই অপরাজিতা জানে না। ও বলল, আমি শুধু অপরাজিতার রিয়াকশনটা দেখার অপেক্ষা করছি, ওদিকে যাই। রাইমা আর সৌর্যকে রান্নাঘর থেকে আসতে দেখেই অপরাজিতা বুঝতে পারল রাইমা যা জানে সেটা এখন সৌর্যও জানে, আর এই বাড়িতে থাকা সবাই জানে, শুধু ও বাদে। অপরাজিতার আর ধৈর্য ধরল না, ও জিজ্ঞেস করল, মা প্লিজ বলো না আজকে হবেটা কি? অপরাজিতার মা বললেন, আমরা কিছু জানি না, সৌমিক এসে গেছে, তুই বরং ওকেই জিজ্ঞেস কর। অপরাজিতা সৌমিকের দিকে তাকালো। সৌমিক কাঁধ উঁচু করে ইশারা করল। এই ভঙ্গিটার মানে অপরাজিতা জানে সৌমিক আপাতত কিছুই বলবে না। বিরক্ত হয়ে অপরাজিতা আর কোনো কথাই বলল না। তারপর হঠাৎ অপরাজিতার দিদুন সবার মাঝে উঠে দাঁড়ালেন। সৌমিকের ঠাম্মার দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় কাজের কথাটা আমরা এবার শুরু করতে পারি, কি বলেন দিদি? শুভস্য শীঘ্রম। আমাদের তো আবার ওষুধপত্র খাওয়ার ব্যাপার আছে, সময় মতো খাওয়া দাওয়া শেষ করতে হবে। অপরাজিতা কিছুই বুঝতে পারল না, অবাক চোখে তাকালো দিদুনের দিকে। সৌমিকের ঠাম্মাও বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করাই উচিত। সৌমিক হঠাৎ বলল, আমার একটু সময় দরকার, আমি অপুর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর মতামত জানাটা খুব দরকারি। অপরাজিতা কিছুই বুঝতে পারল না। ওর মনের কোণে হালকা ভয় উঁকি মারল, কোনো অঘটন ঘটে গেছে কি? কিছুদিন আগেই সৌমিক স্টেটসে রিসার্চের অফার পেয়েছিল, কিন্তু অপরাজিতা আর ও দুজনে মিলেই আলোচনা করে ডিসিশন নিয়েছিল সৌমিক যাবে না। অপরাজিতা প্রথমেই না করেনি সৌমিককে, বরং উল্টো দিক থেকেই বক্তব্যটা প্রখর ছিল। সৌমিক বলেছিল, মেধা যদি কাজে লাগাতেই হয় নিজের দেশে ইউজ করব সেটা, আর তাছাড়া এই অবস্থায় মা কিংবা ঠাম্মাকে ফেলে চলে যাওয়ার প্রিভিলেজ আমার নেই। কি জানিস অপু, আমি আসলে যেতেও চাই না। এই শহর, তুই, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা আড্ডা, মায়ের হাতের খাবার, সবকিছু মিলেমিশে বড্ড মায়ায় পড়ে গেছি। জীবনে তো অনেক কিছুই করলাম, পেলাম, একসময় যা ভাবতেও পারিনি। সব পেলে তো নষ্ট জীবন, তাই না? এটা বরং ছেড়েই দিই। সৌমিক আলাদা করে সময় চেয়ে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়িয়েছিল। মন্ত্র বলে বন্দি পুতুলের মতো অপরাজিতা গেল ওর পেছন পেছন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সৌমিকের এই কথাগুলোই ঘুরছিল মাথার মধ্যে। ও মনে মনে ভাবল, সৌমিক বোধহয় সব ভুলে গেছে, কিছুই মনে রাখতে চায় না। সেদিন ওর এই কথাগুলোর পর আমি মনে মনে খুশি হয়েছিলাম। সৌমিকের পরিচয় বিদেশে যেতে আমি কোনোদিনই রাজি হতাম না, আর না গেলে অনেকটা সময় একা কাটত। ও কি সিদ্ধান্ত পাল্টে ফেলল? চলে যাবে আমাকে ছেড়ে? সৌমিক চলে গেলে ও কি করবে সেই ভেবে চোখটা ছলছলে হয়ে গেল অপরাজিতার। ও সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একবার হোঁচটও খেল। কোনো মতে সামলে নিয়ে সামনে তাকিয়ে দেখল সৌমিক খুব আনমনা, নিজের মতো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। অপরাজিতা একবার ডাকতে চাইল সৌমিককে, খুব ইচ্ছে করল ডাকতে, কিন্তু ডাকল না। ঘরে ঢুকেই সৌমিক আলতো করে দরজাটা ভেজিয়ে দিল। অপরাজিতাকে বলল, কাছে আয়, বলছি। অপরাজিতা এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য ওর মনে হলো হার্টবিট বোধহয় বন্ধ হয়ে যাবে।
সৌমিক আর অপরাজিতা ওপরে উঠে যেতেই নিচের ঘরে একটা হই হই শুরু হলো। সিনেমার একেবারে শেষ দিকে এসে কারেন্ট অফ হয়ে গেলে যেরকম হয়। রাইমা এই ফাঁকে সবাইকে এড়িয়ে সৌর্যর কাছে গেল। বলল, কি বুঝছো, এখন ওপরে কি হবে বলো তো? সৌর্য বলল, অপরাজিতাকে যতটা চিনি ও খুব খুশি হবে, আর নয়তো একদম উল্টোটা। রাইমা বলল, এ কি উল্টোটা হবে ভাবছো কেন? সৌর্য বলল, অপরাজিতা মেয়েটা খুবই ভালো, তবে ওর ভাবনা চিন্তা খুব জটিল, তো ও কি চট করে সিদ্ধান্ত নিতে পারবে? সৌর্যর মনের এই প্রশ্নটা কিন্তু ঘরের সবারই মাথায় ঘুরছে। সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন অপরাজিতার মা। মেয়েকে ছোট থেকে সময় দিতে পারেননি বলে এমনি উনি কষ্টে থাকেন। এখন মেয়ে যদি সৌমিককে পেয়েও হারায়, অপরাজিতার মা তার জন্য নিজেকেই অপরাধী মনে করবেন। কিন্তু নিচের তলার এই দ্বিধা থেকে আমরা বরং একটু ওপরের দিকে যাই। সত্যি তো, সৌমিকের কি এমন কথা আছে যা অপরাজিতাকে এত দুশ্চিন্তায় ফেলতে পারে? অপরাজিতার মনের মধ্যে এখন সুনামি চলছে। যত খারাপ স্মৃতি মন ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। মনে হচ্ছে এই আবার একতরফা বেঁচে থাকা জীবন শুরু হলো। অপরাজিতা জানে আজ পর্যন্ত ওর জীবনে কিছুই ঠিক মতো হয়নি। ও যা চেয়েছে হয়েছে তার উল্টোটাই। বারবার মনে হয়েছে সব গুছিয়ে নিতে পারবে, সব ঠিক হবে। এত ভুল তো আর কারুর সঙ্গে হয় না। ওর আশেপাশে যত মেয়ে দেখেছে ও, কাউকে এরকম অভাগিনী মনে হয়নি। হ্যাঁ, দুঃখ তো সবার জীবনেই আছে, কিন্তু কই ওর মতো বিশ্বাস করে ঠকতে হয় না তো সবাইকে। ছোটবেলা থেকেই বারবার অপরাজিতা বিশ্বাস করতে চেয়েছে। মানুষের ওপর বিশ্বাস হারানো যে পাপ। অপরাজিতা খুব অল্প বয়সেই এই কথাটা মন থেকে আত্মস্থ করেছে। আর প্রেম, জীবনে প্রেমের অভিজ্ঞতা ভাবলেই নিজেকে বোকা মনে হয় ওর। মানুষ যে প্রেম ভেবে কতখানি ভুল অভ্যেসের শিকার হয় তা ওর চেয়ে ভালো আর কেউ জানে না। জীবনের একটা পর্যায়ে অপরাজিতা ধরেই নিয়েছিল প্রেম বলে আসলে কিচ্ছু হয় না, সবটাই নির্ভরতা, নিজের প্রতি কনফিডেন্সের অভাব। কিন্তু ও জানত ওর এই ভাবনাগুলো নিজেকে সান্ত্বনা দেবে বলেই বানিয়েছিল। তারপর একদিন সব উড়ে গেল নতুন হাওয়ায়। অপরাজিতার মূর্ছে ধরা জীবনে যখন সৌমিক এলো নতুন আশার মতো, ক্লান্ত একটা মানুষের কাছে আঁকড়ে ধরা খড়কুটোর মতো। অপরাজিতা মনে মনে ভাবল, এই আশাটাও কেড়ে নেবে ঈশ্বর? কেড়েই নেবে যদি, তাহলে এরকম আশা তুমি দিলে কেন? ভেসে যাচ্ছিলাম, মরে মরেই বেঁচে থাকতাম। কেন দেখা করালে সৌমিকের সঙ্গে? কেন আমাকে এত প্রেমে বাঁধলে? হাঁ করে তাকিয়ে রইল সৌমিকের দিকে। ওর চোখের জল আর বাঁধ মানল না। সৌমিক কিছু বুঝে ওঠার আগেই অপরাজিতা বলল, তুমি কি সিদ্ধান্ত বদলে ফেলেছ? দেশ ছেড়ে যাচ্ছ তাহলে? মনে পড়বে না আমাদের কথা? অপরাজিতার কাতর প্রশ্ন শুনে সৌমিক হেসে উঠল। তারপর বলল, ম্যাডাম, যতই প্যারালাল ছবি আপনার ভালো লাগুক, আদতে আপনি একেবারে মেলোড্রামাটিক একটা মানুষ। ছোটখাটো কিছু ভাবতে পারিস না? না, বড্ড এক্সট্রিম চিন্তা ভাবনা, তাও আবার নেগেটিভ। আমার ভাগ্য খারাপ। আমার সঙ্গেই কেন সারাক্ষণ নিজেকে দুষে চলেছিস? তুই একা হলে এত থেরাপিস্টরা করে খেতে পারতো না। এবার একটা কাজের কথা শুন, ইয়ার কি না, কতগুলো সিরিয়াস কথা বলবো। অপরাজিতা বলল, তুমি সত্যি করে বলো না সৌমিক, চলে যাচ্ছ না তো আমাকে ছেড়ে? সৌমিক হেসে বলল, কোথাও যাব না, কিন্তু তুই আয়,
বস এখানে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তোর সঙ্গে। অপরাজিতাকে বসালো সৌমিক। তারপর ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোকে আর কি বলবো, বলার আগেই কেঁদে ভাসিয়ে দিলি। অপরাজিতা চোখের জল মুছে নিয়ে বলল, মজা করো না সৌমিক, কি বলবে তাড়াতাড়ি বলো। আমার খুব চিন্তা হচ্ছে, বাড়িতে এত লোক ডেকে নিয়ে এনে, তাড়াতাড়ি বলো, কি বলার আছে তোমার। সৌমিক অপরাজিতার হাত ছাড়েনি। এখন হাত দুটো আরো শক্ত করে ধরে বলল, দেখ, আমাদের সম্পর্কের তো বেশ কিছুদিন হয়ে গেল। যা বুঝছি, ঝগড়াঝাঁটি, বিচ্ছেদ এসব আর হবে না। পরিবারের লোকজনেরও একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। এবার সম্পর্কটাকে একটা আকার দেওয়া প্রয়োজন। কিন্তু তোর ইচ্ছে না জেনে আমি এগোতে চাই না। তুই যদি চাস সামাজিকভাবে কোনো পরিণতি হোক, আমার কোনো অসুবিধে নেই। যদি মনে করিস রেজিস্ট্রি করে একসঙ্গে থাকা শুরু করব, তাতেও সমস্যা নেই। যদি বলিস লিভ ইন করবি, সেক্ষেত্রে আমার বাড়িতে একটু চাপ হবে, কোনো একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে, কিন্তু উই উইল ওয়ার্ক আউট। এবার তুই বল। আমি জানি তুই চট করে সিদ্ধান্তে আসতে পারিস না, তবুও এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। সম্পর্ক তো শুধু আর দুটো মানুষের মধ্যে আটকে নেই। পরিবার, বন্ধু বান্ধব সকলের আশা তৈরি হয়, তাদের দিকটাও একটু ভাবতে হবে। এক টানা মনোলগের মতো এই কথাগুলো বলে গেল সৌমিক। যতক্ষণ ও কথা বলছিল, অপরাজিতা এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়েছিল। সৌমিক কথা শেষ করলে ও চোখ তুলল। সৌমিকের চোখে চোখ রাখল। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে দুফোঁটা চোখের জল ওর গাল বেয়ে নেমে গেল। এবার অপরাজিতা বলল, সৌমিক, এখানেই তো তোমার আর আমার পার্থক্য। তোমার মনে যা চলে তুমি সহজেই অবলীলায় বলে দিতে পারো, এই যেমন এখনো বলে দিলে। আবার তো নিজেকে বুঝতে অনেক সময় লাগে, আর বোঝাতে একেবারেই পারি না। সত্যি বলতে জানো, আমি কখনো ভাবিনি এই দিনটা আমার জীবনে আসবে। প্রত্যেক মেয়েরই নিজের বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, এই স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। যেন এই মায়াবী দুনিয়ায় আমার প্রবেশাধিকার ছিল না। আজকেও আমাকে বিয়ে করতে চাইছে, এটাই তো আমার জন্য গোল্ড ট্রফি। বিয়ে কিভাবে হবে, কবে হবে, এসব খুব তুচ্ছ। তুমি এর আগেও আমাকে অনেক দিয়েছ, কিন্তু আজ আমি এই স্বপ্নটা দেখতে পারবো। তাহলে এখন আমিও কল্পনা করতে পারবো আমার বিয়ের দিনটা কেমন হবে, কেমন করে সাজবো। এই সব কিছু আমার জন্য নতুন। জানো সৌমিক, এই সিনেমাতে দুজন প্রেম করছে, আবার আলাদা করে বিয়ের জন্য প্রপোজ করছে, এই ব্যাপারটা দেখলেই কেমন বোকা বোকা লাগতো। মনে হতো প্রেমই যখন করছিস, আবার আলাদা করে প্রপোজ করার কি আছে। তবে আজ বেশ বুঝছি, প্রপোজ করার অনেক কিছু আছে। আমি তোমাকে চমকে দিয়ে একটা কথা বলি তাহলে। আমি পুরো পালকি, ভিয়েন, সানাই, বাসরঘর, পানপাতা সব কিছু নিয়ে হই হই করে বিয়ে করব। রেজিস্ট্রি, লিভ ইন ওসবে কিন্তু চিঁড়ে ভিজবে না। ক্যাটের টাকা খরচা করতে হবে মশাই। আর এই আজ পাকা দেখা হচ্ছে, কাল থেকে নো তুই তোকারি। সৌমিক হেসে উত্তর দিল, ওগো শুনছো বা লক্ষ্মীটি, এসব বলে ডাকবো? চলবে? অপরাজিতা বলল, তুমি কখনোই সিরিয়াস হবে না, না? সৌমিক বলল, সিরিয়াসলি একটা সম্পর্ক পরিণতি পর্যন্ত টেনে আনলাম, যেখানে পুরো ক্রেডিটটাই আমার, আর বলছিস আমি সিরিয়াস নই? আর বিয়ের পর যা রোল রিভার্সাল হবে তুই ভাবতেই পারছিস না। দেখে নিস কিরকম জ্বালাই।
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।